আমরা ছাত্র, কলকাতা নিবাসী। স্টাডি ট্যুরে এসে টাকা পয়সার অভাব দেখা দিয়েছে, তাই আংটি দুটো বিক্রি করতে চাই। আংটি দুটো হাতে নিয়ে পরখ করে দেখে মালিক বলল, 400 টাকা পাবে। বলে, কি ব্যাটা, আমরা জানি পাকিস্তান থেকে ভারতে সোনার দাম বেশি। তাছাড়া ভারতীয় মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে মালিক আমাদের যে দাম দিতে চাচ্ছে তার দ্বিগুণ দামে আমাদের পাওয়া উচিত। ব্যাটা বিনিয়া আমাদের অসুবিধার সুযোগ নিয়ে ডাহা ঠকাবার চেষ্টা করছে। ভীষণ রাগ হলো তার ফন্দি বুঝতে পেরে। আংটি দুটো ফেরত নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে। অন্য দোকানে আর গেলাম না। বুঝতে পারলাম ওতে বিশেষ লাভ হবে না। ভিনদেশে অবস্থার সুযোগ নিয়ে সব বেনিয়াই ঠকাবার চেষ্টা করবে। ঠিক করলাম একটা ক্যামেরা বেচে দেব। একই রাস্তার উপর সবচেয়ে বড় ক্যামেরার দোকানে গিয়ে উপস্থিত হলাম। দোকানের মালিক 24-25 বয়সের এক তরুণ। জামা কাপড়ে বেশ ফিটফাট। হিন্দি উর্দু মিশিয়ে তাকে আমাদের সমস্যা বুঝিয়ে বললাম, একটা ক্যামেরা বেচে দিতে চাই। তরুণ যুবক আমাদের অবস্থা শুনে সহানুভূতিশীল হয়ে উঠল। ক্যামেরা দুটো হাতে নিয়ে বলল, এত অভ্যন্তর দামি ক্যামেরা, বিদেশ থেকে ইম্পোর্টেড? হ্যাঁ ভাই, বিদেশ থেকেই প্রবাসী আত্মীয়ের মাধ্যমে খুব শখ করে আনিয়েছিলাম। নেহায়েত বিপাকের পরেই বিক্রি করতে হচ্ছে। কিন্তু এত দামি ক্যামেরা এই ছোট শহরে ভাঙল দামে বিক্রি করতে পারবে না। তাছাড়া শখের জিনিস কষ্ট করে আনিয়েছ, বিক্রি করে দিলে আর কিনতেও পারবে না। তাই বলছি কি, তোমাদের কাছে আর অন্য কিছুই কিনে আছে ভাই? দুটো স্বর্ণের আংটি। বলে পকেট থেকে আংটি দুটো বের করে ওর হাতে দিলাম এবং সোনার দোকানের অভিজ্ঞতা সম্পর্কে ওকে সব খুলে বললাম। সব শুনে ও একটু হাসল। বলেই যুবক দোকানের কর্মচারীটিকে ডেকে আমাদের চা এনে দিতে বলে বেরিয়ে যাচ্ছিল। চায়ের প্রয়োজন নেই ভাই, আমাদের আংটি দুটো বিক্রি করে দিতে পারলেই আমরা। কথা বলতেই আমরা বলে উঠলাম, তোমার কাছে কৃতজ্ঞ থাকব। সে আমি দেখছি, চা খাও। এতদূর থেকে তোমরা আমাদের রাজস্বন সফরে এসেছ, তোমাদের একটু আপ্যায়ন করার অধিকার নিশ্চয়ই আমার আছে। যুবকের আন্তরিকতা আমাদের মুগ্ধ করল। কর্মচারী ইতিমধ্যে চা নাস্তার জোগাড় করতে বেরিয়ে গেছে। যুবকটিও আমাদের দোকানে বসিয়ে বেরিয়ে গেল। অপরিচিত তিনজন লোকের কাছে পুরো দোকান ফেলে দিয়ে যেতে তার বিন্দুমাত্র দ্বিধা হল না। অপরিচিত ভিনদেশে এমন একজন সাহায্যকারী পেয়ে ধন্য হলাম। কর্মচারী গরম গরম লুচি তরকারি ও চা এনে রাখল সামনে। খাবারের গন্ধ পেয়ে এতক্ষণ কষ্ট করে ভুলে থাকা ক্ষুধা পেটে মোচড় দিয়ে উঠল। দেরি না করে গোগ্রাসে লুচি তরকারি খেলাম। তারপর আস্তে আস্তে সুখ করে খেলাম গরম ধুমায়িত চা। নাস্তা পেটে পোড়ায় শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। মিনিট 20 পর যুবক হাসি মুখে ফিরে এল। তোমাদের কাজ হয়ে গেছে, এই নাও। বলে 850 টাকা আমার হাতে দিল। চা নাস্তা খেয়ে দত। হ্যাঁ, খুব মজা করে খেলাম লুচি তরকারি আর চা। ভাই, তোমার নামটা জানতে পারি কি? নিশ্চয়ই, রমেশ ত্রিপাঠী। আমরাও আমাদের বাঙালি হিন্দু নামে পরিচয় দিলাম। রমেশ ভাই, তুমি যদি কখনো কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। বিদেশে তোমার কাছ থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে। 3 নম্বর পার্ক সার্কাস। একটা ভুয়া ঠিকানা দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ওর দোকান থেকে বেরিয়ে এলাম। আজকের পৃথিবীতে ভালো লোক যে একদম নেই তা নয়, রমেশের মতো ভালো লোক কিছু রয়েছে বলেই পৃথিবীর চাকা এখনো ঘুরছে। রমেশের দোকান থেকে বেরিয়ে সোজা গিয়ে বসলাম একটা বড় আকারের রেস্টুরেন্টে। পেটে লুচি তরকারি এবং চা পোড়ায় ক্ষুধা বেড়ে গিয়েছিল। পেট পূজা না সারা পর্যন্ত অন্য কিছুতেই মনোযোগ দেয়া সম্ভব নয়। পেট ভরে খাওয়া হলো মুরগির রোস্ট, পরোটা, তরকারি এবং ঘন ডাল। হিন্দুদের অন্য ধাঁচে রান্না। চাঞ্জে ও ফ্যাস্ট ভালোই লাগলো। আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাকি হয়ে গিয়েছিল। পেট পুরে খাওয়ার পর নূর গেল খবরের কাগজ কিনতে। 2-3টা খবরের কাগজ নিয়ে সে ফিরে এল। খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের উপর বিস্তারিত সচিত্র সংবাদ। জনাব নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসী আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ, মুক্তি ফৌজের সংবাদ, সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে।
ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে। রণাঙ্গনের ছবিতে মেজর খালেদ মোশাররফের ছবি দাগা হয়েছে। মুক্তি ফৌজের বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম ঘটনা প্রবাহ তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। সত্যিই যুদ্ধ চলছে বাংলার মাটিতে। স্বাধীনতার সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি। যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে যে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের। তিনজনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা শুরু করলাম নিচু স্বরে। ভারতীয় কর্তৃপক্ষের চোখে ফাঁকি দিয়ে মুজিবনগর যাবার চেষ্টা করা হবে রিস্কি। নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত। স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোন সন্দেহ দেখা দেবে না ভারতীয় কর্তৃপক্ষের সনে? ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে। কিন্তু ধরা দেব কোথায়? গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে। কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের হাতে বন্দী হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হবে অযথা। তাছাড়া তিনজন কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে নিম্ন পর্যায়ে, তা সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমানে আমাদের কারোই নেই। তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে শ্রেয়। যা হবার সেখানেই হোক। ঠিক হলো, দিল্লি যেই আত্মসমর্পণ করা হবে মিনিস্ট্রি অফ এক্টার্নাল অ্যাফেয়ার্সে। কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনরূপ সন্দেহের সৃষ্টি না হয় কেন বর্ডারে আত্মসমর্পণ না করে আমরা দিল্লি রওনা হলাম, তার যুক্তি বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্র লিখে ফেললাম তিনজনে মিলে। ঠিকানা লেখা হল মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, প্রযত্নে মিনিস্ট্রি অফ এক্টার্নাল অ্যাফেয়ার্স, রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, নয়া দিল্লি। পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেইল এ চিঠিটা পাঠিয়ে রসিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে। পোস্ট মাস্টার বলেছিলেন 2-1 দিনের মধ্যেই চিঠিটা পৌঁছে যাবে দিল্লিতে। চিঠিটার একটা কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে। এ এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্টার্ড পোস্ট পাঠান যুক্তিসঙ্গত হবে না। ঠিক করলাম দিল্লি থেকে ওটা পোস্ট করব। এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাবার টিকিট করার জন্য। ফিরে এল নূর। সন্ধে 7:30টায় কালকা মেলে করে দিল্লি যাব আমরা। দ্বিতীয় শ্রেণীর 3টি টিকিট কেটে নিয়ে এসেছে নূর। পয়সা কম থাকায় প্রথম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি। হাতে প্রচুর সময়। দুপুরে আর এক প্রস্থ খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে ফিরে দেখার জন্য বেরুলাম। ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। ছোট্ট শহর ঘোরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। ঠিক হলো সময় কাটানোর জন্য মাসান শো সিনেমা দেখব। একটি হলে গিয়ে দেখলাম অজনা চলছে, ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত। টিকিট কেটে ঢুকে পড়লাম। মফস্বল শহরের সিনেমা হল, ব্যবস্থা মোটামুটি। ভরদুপুর রোদে উপরের টিনের চাল তেতে উঠেছে, ভীষণ গরম লাগছিল লোকের ভিড়ে। সদ্য মুক্তি পাওয়া ছবি, হাস ফাল, কিন্তু বেশ মজাই লাগছিল বাদাম চানাচুর চিবুতে চিবুতে ছবি দেখতে। ছবি শেষ হলো থেকে বেরিয়ে এলাম বিকেল 5:30টায়। আবার গিয়ে বসলাম সেই সকালের হোটেলে, আর এক প্রস্থ খাওয়া হলো। ধীরে সুস্থে 6:45টায় স্টেশনে গিয়ে পৌঁছলাম। কালকা মেইল ট্রেন আসবে 7:30টায়, কিন্তু তখনও প্ল্যাটফর্ম একদম খালি। ব্যাপার কি? টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করতেই তিনি বললেন ট্রেন 6:30টায় ছেড়ে চলে গেছে। মানে? মাথায় আকাশ ভেঙে পড়ল। নূর বোর্ড থেকে ট্রেনের সময় 6:30টার জায়গায় 7:30টা পড়েছে। ভীষণ রাগ হলো। মতি ও আমি নূরকে তার গাফিলতির জন্য বকাবকি করতে লাগলাম। আমাদের বকাবকি শুনে কালেক্টর সাহেব এগিয়ে এসে বললেন, যা হবার তা হয়ে গেছে, গোলমাল করে সময় নষ্ট না করে ট্যাক্সি পাকড়ো। ড্রাইভারকে বকশিশ দেবার কথা বললে ও তোমাদের ট্রেন পৌঁছানোর আগেই পরের স্টেশনে পৌঁছে দিতে পারবে। তার মধ্যস্থতায় একটি ট্যাক্সি ঠিক করে উঠে বসলাম। কালেক্টর সাহেব ড্রাইভারকে পাঞ্জাবিতে সব বুঝিয়ে দিয়েছিলেন। শিখ ড্রাইভার, তার হিন্দুস্থান ট্যাক্সি চালিয়ে দিল উল্কা বেগে। রাস্তার অবস্থা মোটামুটি। তীর বেগে ছুটে চলেছে আমাদের ট্যাক্সি।
ভাবলেশহীন অবস্থায় স্টায়ারিং হাতে বসে আছেন সর্দারজি। আমরাও চুপ করেই বসেছিলাম, মুখে কেউ কিছু না বললেও প্রতিমুহূর্তে মনে হচ্ছিল স্বাধীনতা যুদ্ধে বোধ হয় আর যাওয়া হলো না। রাজস্থানের এই মরুভূমিতেই মোটর দুর্ঘটনায় অক্কা পেতে হবে। মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। সর্দারজির চেষ্টা সার্থক হল। ট্রেনের আগেই সে আমাদের পৌঁছে দিল পরবর্তী স্টেশনে। ড্রাইভার পাঞ্জাবিতে বলল, দেখো সাবজি আছি পৌঁহদ ই গায়ে। সর্দারজির মুখে একটা গর্বের হাসি। আমরা ট্যাক্সি থেকে নেমে ভাড়ার উপর মোটা বকশিশ দিতেই সর্দারজির হাসি আরও বড় আকার ধারণ করল। মিনিট 15 পর ট্রেন এসে গেল। আমরা নিজেদের নির্দিষ্ট কামরায় গিয়ে উঠে বসলাম। ঘাম দিয়ে যেন জ্বর নেমে গেল। মেইল ট্রেন ছুটে চলল। কামরায় আমরা মোট 4 জন যাত্রী। দূরপাল্লার মেইল ট্রেন, বুঝে কার আছে। বিছানাপত্রেরও বন্দোবস্ত রয়েছে। পয়সা দিয়ে বিদ্যানা আনিয়ে নিয়ে যার যার বার্থে শুয়ে পড়লাম। রাতে ছুটে চলেছে কালকা মেইল। পরদিন ভোরে দিল্লি পৌঁছব আমরা। ট্রেনের শব্দ ও মৃদুমন্দ দোলায় বিছানায় শুয়ে শুয়ে নানান কথা চিন্তা করতে করতে এক সময় গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর আরামের ঘুম হলো। হঠাৎ করে ট্রেনের ঘাকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে জেগে জানালা খুলে বাইরে তাকিয়ে বসে আছেন। শুয়ে শুয়েই দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে। ভোরের পূর্বাভাস দেখতে দেখতে চারিদিক ফর্সা হয়ে এল। পূর্ব দিগন্তে লাল সূর্যের উদয় হল। উদীয়মান সূর্যের লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্ব আকাশ। সূর্যের আলোয় জেগে উঠল পৃথিবী। জানালা তুলে দিলাম আমি। ভোরে ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো চোখে মুখে। মুখ ঘোরাতেই চোখে পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বিড় করে কি সব বলছেন। বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্র পাঠ করছেন ভদ্রলোক। আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম। প্রাতঃক্রিয়া সেরে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখি মতি ও নূর তখনও ঘুমুচ্ছে। ওদের ডেকে তুললাম। একে একে ওরাও প্রাতঃক্রিয়া সেরে আমার পাশে এসে বসল। কালকা মেইল ঘন ঘন ভুইমেল দিতে দিতে মম্বর গতিতে এগুচ্ছিল। ঘড়িতে তখন সকাল 6:30 উপরে বাজে। বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গেছি। 7টায় পৌঁছানোর কথা। ঠিক 7টার সময় কালকা মেইল এসে থামল দিল্লি স্টেশনে। বিরাট বড় দিল্লি স্টেশন। অসম্ভব ভিড়। এত সকালেও লোকজনের অভাব নেই। ব্যস্তভাবে সবাই দুটোছুটি করছে। একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমে গেল। ঠিক বিশ্বাস হচ্ছিল না এত সহজেই দিল্লি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরুতেই ট্যাক্সিওয়ালারা ঝেঁকে ধরল। একজন এসে বলল, বাঙালি বাবু, ট্যাক্সি চাইয়ে? বললাম, হ্যাঁ, নিয়ে চল। মাঝারি দামের ভালো কোন হোটেলে? সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয়। লে চলতে হে, সাব আইয়ে, বলে ও আমাদেরকে ওর ট্যাক্সির কাছে নিয়ে গেল। দরজা খুলে আমরা ভেতরে বসলাম। 20-25 মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে গাড়ি থামাল। হোটেল নটরাজ। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসেপশনে এগিয়ে গিয়ে দুটো কামরা বুক করলাম। একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি ডাবল রুম মতি ও নূরের জন্য। পাশাপাশি কামরাই পাওয়া গেল। পোর্টার আমাদের হ্যান্ডারস্যাক কাঁধে তুলে কামরায় পৌঁছে দিল। 3-4 স্টার হোটেল। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। চার্জও রিজনেবল। প্রতিটি কামরার সাথে ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনি থেকে দিল্লি শহরের অনেক দূর দেখা যায়। আমরা রুম পেয়েছিলাম 4 তলায়। প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম। হট শাওয়ার নেয়ার পর ট্রেন সফরের ক্লান্তি, গ্লানি সব দূর হয়ে গেল। রুম সার্ভিস ডাকিয়ে নাস্তা করলাম 3 জন একত্রে। নাস্তা খেতে খেতে ঠিক করে নিলাম 20 তারিখ সকালে নিজেদের সমর্পণ করব মিনিস্ট্রি অফ এক্টার্নাল অ্যাফেয়ার্স এ গিয়ে। ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পৌঁছে যাবে কর্তৃপক্ষের হাতে।